আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠিক এইভাবে আমরা ছোটোবেলায় যেমন দাদু দিদাদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে ছোটোবেলায় আমরা ঘুম পাড়ানির গল্প শুনেছিলাম এবং সেই ঘুম পাড়ানির গল্প শোনার পরে আমরা ঘুমিয়েছিলাম, ঠিক তেমনই গল্প, ঠিক তেমনই রূপকথার, ঠিক তেমনই লোককথার গল্প নিয়েই তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2তে র্যাপিড রিডারে তোমাদেরকে গল্প দেওয়া হয়েছে। আমরা দ্য ঘোস্ট ব্রাহ্মণ এই যে গল্পটা, এই গল্পটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই যে দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ কী ধরনের গল্প। দ্য ঘোস্ট ব্রাহ্মণ এই গল্পটা মূলত এক ধরনের ফোকটেল। ফোকটেল কি? ফোকটেল হলো এক ধরনের উপকথা, যেগুলো একটা বিশেষ অঞ্চলের বা একটা বিশেষ জনগোষ্ঠীর বা একটা বিশেষ ভাষাগোষ্ঠীর মধ্যে প্রচলিত গল্প। এই গল্পগুলো মূলত আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আত্মীয় স্বজন, যেমন দাদু দিদা ঠাকুমা বা আমরা বৃদ্ধ মানুষদের কাছ থেকে এগুলো শুনতে পাই বা পুনরাবৃত্ত হয় এবং যুগের পর যুগ, জেনারেশন পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম আমরা এই গল্পগুলো শুনে বড় হয়েছি। এই গল্পটার যে সোর্স, দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পটার সোর্স হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল, লাল বিহারী দে। অর্থাৎ লাল বিহারী দের ফোক টেলস অফ বেঙ্গল এই গল্প থেকে, এই যে উপকথার বা রূপকথার যে গল্প, সেখান থেকেই নেওয়া হয়েছে। এবং দ্য ঘোস্ট ব্রাহ্মণ এটা 12 নম্বর গল্প। আমরা এই সম্পর্কে পুরোটা জানব ধীরে ধীরে একের পর এক স্লাইড মেনে। দেখো, পরবর্তী স্লাইডে যিনি এই রূপকথার গল্পটাকে আমাদের সামনে তুলে ধরেছেন বা যিনি এই ধরনের রূপকথাগুলোকে সংগ্রহ করেছেন, তিনি হলেন আমাদের এই র্যাপিড রিডার যে গল্প, যে বিভিন্ন গল্প সংকলন, তার লেখক তিনি হলেন লাল বিহারী দে। এই লাল বিহারী দে ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার, জার্নালিস্ট। তিনি ছিলেন একজন ভারতীয় লেখক এবং জার্নালিস্ট মানে হচ্ছে আমরা বলতে পারি যে যারা সাংবাদিক, হু কনভার্টেড টু খ্রিস্টানিটি, যিনি নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন এবং খ্রিস্টান ধর্মে নিজেকে দীক্ষিত করেছিলেন এবং তিনি নিজে একজন খ্রিস্টান মিশনারিতে পরিণত হয়েছিলেন। বিহারী দে এই ফোকটেলস অফ বেঙ্গল তিনি লিখেছিলেন, তাই তার সম্পর্কে কিছুটা জানা আমাদের কর্তব্য, কারণ তিনি হাজারো কষ্ট করে এটা লিখেছেন। আমরা যদি দেখি যে লাল বিহারী দে 1824 সালের ডিসেম্বর মাসের 14 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তার বিভিন্ন লেখাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, তিনি কিছু ইংলিশ জার্নালস লিখেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল ইন্ডিয়ান রিফর্মার, ফ্রাইডে রিভিউ এবং দ্য বেঙ্গল ম্যাগাজিন। এছাড়াও তিনি বেশ কিছু বুক লিখেছিলেন, বেশ কিছু বই লিখেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল বেঙ্গল পিজান্স, যেখানে তিনি দারিদ্র কৃষক শ্রেণীর মানুষদের দুঃখের কথা বর্ণনা করেছিলেন। এছাড়াও তার বেশ কিছু নভেল ছিল, তার বেশ কিছু উপন্যাস ছিল। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল চন্দ্রমুখী, এ টেলস অফ বেঙ্গল লাইফ এবং গোবিন্দ সামন্ত। তিনি ছিলেন মূলত ফার্স্ট কালেক্টর অফ ফেয়ারি টেলস। বেঙ্গলি ফেয়ারি টেলের বাংলা যে রূপকথার গল্প, তার প্রথম সংগ্রাহক ছিলেন তিনি। 1892 সালের 28 অক্টোবর তিনি পরলোক গমন করেন। আমরা জানব ফোক টেলস কি, হোয়াট ইজ ফোক টেলস। ফোক টেলস যদি আমরা বলি, তাহলে ফোক টেলস ইজ এ ফিকশনাল স্টোরি, এক ধরনের কাল্পনিক গল্প, দ্যাট ইজ পাস ডাউন ওরালি, যেটা মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। ইজ অফেন সিম্পল, যেগুলো খুব সরল সোজা, ইজিলি আন্ডারস্টুড, খুব সহজ বোধগম্য, অ্যান্ড টোল্ড ইন স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এবং যেগুলোকে খুব সহজ ভাষায়, একদম সোজাসাপটা ভাষায় লেখা থাকে, সেই ধরনের গল্প। আমরা যদি বেশ কিছু এক্সাম্পল দেখতে চাই, ফেয়ারি টেলসের এক্সাম্পলগুলো হয়ে যাবে অ্যারাবিয়ান নাইটস, আলাদিন, আলী বাবা, সিম্বাদ অ্যান্ড সেলর এবং সিন্ডারেলা। আমরা এই ধরনের প্রত্যেকটা জিনিসই আমরা দেখেছি যে এদের অ্যানিমেটেড কার্টুন ভিডিও আমরা কিন্তু দেখি, যে টিভিতে আমরা দেখেছি, ইউটিউবে আমরা দেখেছি, প্রচুর কিন্তু এদেরকে নিয়ে রূপকথার বা ফেয়ারি টেলস কিন্তু প্রচলিত আছে এবং এগুলোকে নিয়ে কিন্তু অ্যানিমেটেড কিন্তু ভিডিওগ্রাফি কিন্তু করা হয়েছে। আমরা দেখব যে এই যে ফোকটেল আমরা দেখলাম, এই ফোকটেলের আমরা বিশেষত্ব কী বা ফোকটেলের বৈশিষ্ট্যগুলো কী সেটা আমরা দেখে নেব। এই যে ফোকটেলস আছে,
এই ফোকটেলসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো কিছু অ্যানিম্যাল ক্যারেক্টার এবং এর মধ্যে কিছু ম্যাজিক্যাল অর্থাৎ জাদুর কিছু উপাদান থাকবে এবং এই ফোকটেলস পড়ার পরে আমরা একটা শিক্ষা পাবো এখান থেকে। এছাড়াও এই যে ফোকটেল এটা কোনো একটা ন্যাচারাল সেটিং থাকবে, অর্থাৎ প্রাকৃতিক সেটিংয়ের মধ্যে এই গল্পগুলো বর্ণনা করা হবে। যেমন সেখানে বন থাকতে পারে তোমার ফিল্ডস অর্থাৎ মাঠ থাকতে পারে, বডিজ অফ ওয়াটার অর্থাৎ জলের স্তর থাকতে পারে বা জল থাকতে পারে, সেটা হতে পারে তোমার নদী হতে পারে, সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, এই টাইপের মাউন্টেন পর্বত থাকতে পারে, ভিলেজেস থাকতে পারে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো নিয়ে কিন্তু ফকটেলসগুলোর যে সেটিং অর্থাৎ ফকটেলসগুলো ওই জায়গাগুলো থেকেই যেন বলা হয়। আমরা যদি দেখি এই যে ফেয়ারি টেল বা আমরা যেটাকে বলছি ফোকটেল, এই ফোকটেলের পাবলিকেশন সম্পর্কে, এই ফোকটেলটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1883 সালে, ঠিক তারপরে 1885 সালে এটা লন্ডনে প্রকাশিত হয়েছিল। 1912 সালে ম্যাকমিলান অর্থাৎ লন্ডনের ম্যাকমিলান কিন্তু এই ফকটেলস অফ বেঙ্গল এইটাকে কিন্তু রূপকথার গল্পটাকে কিন্তু ছিলেন অর্থাৎ প্রকাশ করেছিলেন। এর সাথে ছিল প্রায় 22টা মতো গল্প, যার মধ্যে 12, 13 এবং 14 তোমাদের সিলেবাসে আছে। 12 নম্বর দ্য ঘোস্ট ব্রাহ্মণ, 13 নম্বর এ ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং 14 নম্বর হচ্ছে ঘোস্টলি ওয়াইফ। এবং 32 রকমের ইলাস্ট্রেশন ছিল অর্থাৎ পেন্টিং ছিল, আর এই পেন্টিংগুলো করেছিল ওয়ারউইক গবলে। তিনি ছিলেন ব্রিটিশ চিলড্রেন বুক অর্থাৎ শিশুদের বইয়ের অন্যতম জনপ্রিয় একজন চিত্রশিল্পী। ফোক টেলসগুলো আমরা দেখতে পাবো ফেয়ারি টেলস, ফেবেলস, মিথ, লেজেন্ডস এবং টল টেলস বিভিন্ন ভাগে কিন্তু বিভক্ত। তো এগুলোর মধ্যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো তোমাদের ডিটেলস জানার দরকার নেই, তবুও আমি তোমাদেরকে আমি স্লাইড দিলাম, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তো চলো আমরা দ্য ঘোস্ট ব্রাহ্মণ এই যে গল্পটা লাল বিহারী দের, এই গল্পটা আমরা লাইন বাই লাইন পড়বো এবং তার অর্থগুলোকে বুঝবো। দেখো প্রথমেই কিন্তু লাইনটা আছে ওয়ান্স ওয়ান এ টাইম, একটা সময় দে লিভড বাস করতেন আ পোর ব্রাহ্মণ, একজন গরিব ব্রাহ্মণ, হু নট বিং আ কুলিন, যে একজন কুলিন না হওয়ার কারণে ফাইন্ড ইট হার্ডেস্ট, অর্থাৎ হার্ডেস্ট মানে জটিলতা পেয়েছিল, হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, এই গোটা পৃথিবীর মধ্যে একটা জটিল বিষয়কে খুঁজে পেয়েছিল, টু গেট ম্যারিড, অর্থাৎ বিয়ে করার। তার মানে বলতে চাইছে ব্রাহ্মণ বলতে আমরা জানি যে তৎকালীন অর্থাৎ প্রাচীন যুগে আমরা জানি যে হিন্দু সমাজের মধ্যে হিন্দুদের মধ্যে 4টে কিন্তু ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো তার মধ্যে একটা সম্প্রদায় যেটাকে বলা হয় শিক্ষিত এবং উচ্চ, সেটা হচ্ছে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণদের মধ্যে যারা উচ্চ বংশজাত তারা হচ্ছে কুলীন। আর এই কৌলিন্য প্রথাটা চালু করেছিল কিন্তু বল্লাল সেন, যখন কৌনজ থেকে উচ্চ অর্থাৎ হাই যে স্ট্যান্ডিং কিছু ব্রাহ্মণকে নিয়ে এসেছিল 1500 মোটামুটি তোমার 58 সাল থেকে 69 সাল এই নাগাদ, তখন কিন্তু এই প্রথাটা চালু ছিল, এখন কিন্তু নেই। তাই বলছে যে বিয়ে করা নিয়ে একটা জটিল সমস্যার মধ্যে পড়েছিল। হি ওয়েন্ট টু আ রিচ পিপল, সে ধনী লোকেদের কাছে গিয়েছিল, এবং বেগড অফ দেম টু গিভ মানি, এবং তাদের কাছে গিয়ে টাকা ভিক্ষা চেয়েছিল, যাতে হি মাইট ম্যারি আ ওয়াইফ, যাতে একটা স্ত্রীকে সে বিয়ে করতে পারে, অর্থাৎ যাতে সে বিয়ে করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম, একটা বিপুল যে পরিমাণ, সাম বলতে এখানে পরিমাণ, এই যে বিপুল পরিমাণটা সেটা কি বলে দিয়েছে, অ্যান্ড আ লার্জ সাম, একটা বিপুল পরিমাণ অফ মানি ওয়াজ নিডেড, অর্থাৎ বিপুল পরিমাণের টাকা কিন্তু প্রয়োজন ছিল, নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, বিয়ের খরচের জন্য নয়, বরং অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, অর্থাৎ ব্রাইডের কনের পিতামাতাকে কন্যাপণ হিসাবে দেওয়ার জন্য কিন্তু প্রচুর পয়সার প্রয়োজন ছিল। প্রাচীন যুগে কিন্তু মেয়েকে বিয়ে করার জন্য মেয়ের পরিবারকে কিন্তু পণ দিতে হতো, যেটা আমাদের সমাজে ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি যে বরপক্ষ থেকে পণটা নেওয়া হয়, কিন্তু দুটোই খারাপ কাজ, দুটোই ঘৃণ্য সমাজের পক্ষে। সুতরাং এটা বলা হচ্ছে যে
সে কী জন্য টাকাটা ম্যানেজ করছে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফক, অর্থাৎ অনেক ধনী ব্যক্তিদের সে কী করেছিল, সে তোষামোদ করেছিল। অ্যান্ড অ্যাট লাস্ট, এবং অবশেষে সাকসিড, সফল হয়েছিল। ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। স্ক্র্যাপিং টুগেদার মানে কোনো রকমে সংগ্রহ করতে সে সক্ষম হয়েছিল দ্য সাম নিডেড, যে টাকাটা তার প্রয়োজন ছিল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, ঠিক তারপরেই টাকা জোগাড় করার পরে বিয়েটা হয়ে যায়। অ্যান্ড হি ব্রট হোম, এবং সে নিয়ে আসে বাড়িতে হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, টু হিজ মাদার, তার মায়ের কাছে, অর্থাৎ বিয়ে করে তার বউকে তার মায়ের কাছে সে নিয়ে আসে। ঠিক তারপরে কি ঘটছে দেখো, আফটার এ শর্ট টাইম, কিছু দিন পরে, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলেছিল, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, যে আমার কাছে টাকা নেই যে আমি তোমাদেরকে দেখাশোনা করব। এখানে অর্থটা এরকম দাঁড়াচ্ছে, অ্যান্ড মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীকে দেখাশোনা করব। আই মাস্ট দেয়ারফোর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ, আমাকে অবশ্যই দূর দেশে যেতে হবে। কিসের জন্য? টু গেট মানি সাম হাউ অর আদার, যে কোনো মূল্যে যেভাবেই হোক টাকা জোগাড় করার জন্য আমাকে দূর দেশে পাড়ি দিতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আমি কয়েক বছর বাইরে থাকব। ফর আই ওয়ন্ট রিটার্ন টিল আই গেট গুড সাম, এবং আমি যতদিন না পর্যন্ত একটা ভালো ইনকাম করতে পারবো, টাকা জমাতে পারবো, আমি ফিরে আসবো না। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, আই উইল গিভ ইউ, আমি আর ওই সময়ের মধ্যে, আই উইল গিভ ইউ, আমি তোমাকে পাঠাবো, হোয়াট আই হ্যাভ, যা আমার কাছে থাকবে। ইউ মেক দ্য মোস্ট অফ ইট, তুমি সেটার সৎ ব্যবহার করো। মেক দ্য মোস্ট অফ মানে হচ্ছে সৎ ব্যবহার করা, সেটার তুমি সৎ ব্যবহার করো। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর তুমি দেখাশোনা করো। তার মাকে এই কথাটা বলছে চলে যাওয়ার আগে। ঠিক তারপরে বলছে, দ্য ব্রাহ্মণ রিসিভড হিজ মাদার্স ব্লেসিং, তারপরে ব্রাহ্মণটা তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয়। সেট আউট অন হিজ ট্রাভেলস, এবং তার ভ্রমণের জন্য সে যাত্রা শুরু করে দেয়। ঠিক তারপরে কি বলছে দেখো, ঠিক তারপরে বলছে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ দ্যাট ভেরি ডে, ওই দিন সন্ধ্যাবেলায়, ঠিক যেই দিনটা ব্রাহ্মণটা বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ ভ্রমণে চলে যাচ্ছে, সেই দিনটার সন্ধ্যাবেলায় কি হয়েছিল, এ ঘোস্ট দ্যাট এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ ব্রাহ্মণ, এ ঘোস্ট অ্যাজিউমিং, একজন ঘোস্ট, অ্যাজিউমিং মানে ধারণ করে, দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স একেবারে হুবহু একই রকম চেহারা বা একই রকম হাবভাব। এখানে অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা বা এয়ার, অর্থাৎ মানে হাবভাব, অফ দ্য ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণের যে অরিজিনাল বা ব্রাহ্মণের যে একেবারে ব্রাহ্মণের মতো হুবহু চেহারা কিন্তু নিয়ে, কেম ইন টু দ্য হাউস, বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। দ্য নিউলি ম্যারিড ওম্যান, সদ্য বিবাহ হওয়া মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, তাকে ভেবেছিল তার হাজব্যান্ড ভেবেছিল। সেড টু হিম, এবং তাকে বলেছিল, হাউ ইজ দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, কী হয়েছে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলে গেলে যে তুমি কয়েক বছর বাইরে থাকবে। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, কি বলছে, হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি কেন তোমার মন চেঞ্জ করলে, তুমি কেন তোমার সিদ্ধান্ত বদলে ফেললে? ঠিক তারপরে দ্য ঘোস্ট সেড, ঘোস্ট বলল, টুডে ইজ নট এ লাকি ডে, মানে আজকের দিনটা শুভ নয়। লাকি ডে বলতে শুভ নয়। দেখো, ঘোস্টকে ভুল ভেবেছে, রিয়াল ব্রাহ্মণ হিসেবে ভুল ভেবেছে, এবং ঘোস্টের ওয়াইফ তার সঙ্গে কথোপকথন করছে। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, আমি এজন্যই বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, তাছাড়া, আই হ্যাভ অলরেডি গট, এমনকি আমি পেয়েছি সাম মানি, কিছু টাকাও আমি ইতিমধ্যে পেয়ে গিয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট, মাও সন্দেহ করলো না, বাট ইট ওয়াজ হার সান,
যে এটা যে তার ছেলে নয় এমনটা ভেবে কিন্তু তার মাও সন্দেহ তাকে করলো না। সো দ্য ঘোস্ট, তাই ঘোস্ট লিভড ইন দ্য হাউস, বাড়িতে বাস করতে শুরু করলো বা বাস করতে থাকলো, অ্যাজ ইফ যেন হি ওয়াজ ইটস ওনার, যেন সে বাড়িটার মালিক, অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সান অফ দ্য ওল্ড ম্যান, এবং ওল্ড ওম্যান, যেন সেই হচ্ছে ওই মহিলাটার, ওই বৃদ্ধ মহিলাটার ছেলে, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওম্যান, এবং ওই যে যুবতী মহিলাটার স্বামী হিসাবে সে বাড়িতে থেকে গেল। ঠিক তারপরে বলছে অ্যাজ দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, যেহেতু এই ঘোস্টটা দেখতে ঠিক ব্রাহ্মণের মতোই ছিল, একে অপরে যেন ব্রাহ্মণের মতো ছিল। লাইক টু পিস বলতে বোঝানো হয়েছে আইডেন্টিক্যাল, অর্থাৎ যমজ, যেন দেখতে যেন একেবারে হুবহু অবিকল যমজের মতো ছিল। দ্য পিপল ইন দ্য নেবারহুড, অর্থাৎ পাড়ার লোকজন, পিপল ইন দ্য নেবারহুড বলতে পাড়ার লোকজন, অল থট দ্যাট, সে ভাবলো যে দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়াল ব্রাহ্মণ, ঘোস্টটাই ছিল প্রকৃত ব্রাহ্মণ, অর্থাৎ ঘোস্টকে প্রকৃত ব্রাহ্মণ কিন্তু মনে করেছিল প্রকৃত ব্রাহ্মণের পাড়ার লোকজন। আফটার সাম ইয়ার্স, কয়েক বছর পরে, ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ তার ভ্রমণ থেকে ফিরে আসে, এবং অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, এবং সে অবাক হয়ে লক্ষ্য করে, হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, যখন সে বাড়িতে এসে দেখে ঠিক তার মতো আরেকজন, তখন সে অবাক হয়ে যায়। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণকে বলে, কি বলে, হু আর ইউ, তুমি কে, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে কি জন্য এসেছো, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, মানেটা হচ্ছে যে তুমি কেন আমার বাড়িতে এসেছো। হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, এবার প্রকৃত ব্রাহ্মণটা উত্তর দিয়ে বলছে, আমি কে, লেট মি আস্ক হু আর ইউ, বলো তুমি কে, তুমি কে, আমি কে, এমনটা জিজ্ঞেস না করে বলতে যাচ্ছে যে বলো তুমি কে, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, দ্যাটস মাই মাদার, ওটা আমার মা, অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা হলো আমার ওয়াইফ, এটা হলো আমার স্ত্রী। ঠিক তারপরে কি বলছে দেখো, ঠিক তারপরে বলছে দ্য ঘোস্ট শেড, এমতো অবস্থায় ঘোস্ট বলছে, অর্থাৎ ওই যে ভূতটা বলছে, কি বলছে, ওয়াই হেয়ার ইন আই স্ট্রেঞ্জ থিং, এখানে কেন, এই জায়গাতে কেন এসব অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, অ্যান্ড দ্যাট ইজ মাই ওয়াইফ, এবং ইনি হলেন আমার স্ত্রী, অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, ওইখানে আমার মা, সবাই জানে। অ্যান্ড আই লিভড হিয়ার ফর ইয়ার্স, এবং আমি এখানে বছরের পর বছর ধরে বাস করে আসছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, আর তুমি দাবি করছো এটা তোমার বাড়ি, অ্যান্ড দ্য ওম্যান ইজ ইউর ওয়াইফ, এবং মহিলাটা তোমার বউ রূপে তুমি দাবি করছো, এমনটা কিন্তু বলছে, কে বলছে, ভূত বলছে রিয়েল ব্রাহ্মণকে, আসল ব্রাহ্মণকে। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্নড, তোমার নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছে, বা নিশ্চয় তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, ব্রাহ্মণ নিশ্চয় তোমার মাথা নষ্ট হয়ে গেছে। সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম দ্য হাউস, আর ঠিক এই কথাটা বলে দ্য ঘোস্ট, অর্থাৎ ভূতটা, ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণটাকে তাড়িয়ে দেয় ফ্রম হিজ হাউস, তার নিজের বাড়ি থেকে, অর্থাৎ তার বাড়ি থেকে ব্রাহ্মণকে তাড়িয়ে দেয়। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, ব্রাহ্মণ কি হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়, ইন ওন্ডার, অবাক হয়ে বা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। হি ডিড নট নো, সে জানতো না, হোয়াট টু ডু, মানে সে জানে না সে কী করবে, এমতো অবস্থায় সে কী করবে সে জানে না। অ্যাট লাস্ট, অবশেষে, হি বিথট, সে মনে মনে ভাবলো, হিমসেলফ, যে অফ গোয়িং, সে নিজে মনে মনে ভাবলো, বিথট হিমসেলফ মানে হচ্ছে এখানে মনে মনে ভাবা, সে নিজেই মনে মনে ভাবলো, অফ গোয়িং টু দ্য কিং, রাজার কাছে যাওয়ার কথা, অ্যান্ড লেইং হিজ, এবং লেইং হিজ মানে হচ্ছে রাখা বা অর্পণ করা, এখানে কোনো কিছু বলা, কি বলা দেখো, কি বলার কথা এখানে বলছে, চলে এসো বুঝে যাবে। কেস বিফোর হিম, অর্থাৎ বিষয়টা
রাজার কাছে জানানোর কথা নিজে নিজেই ভাবলো। ঠিক তারপরে কি বলছে, দ্য কিং শ দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ। রাজা দেখলো শ দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণটাকে দেখলো, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি সে দ্য ব্রাহ্মণ অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণকে সে দেখলো, অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, এবং একজন ছিল আরেকজনের ঠিক প্রতিচ্ছবি। সো হি ওয়াজ ইন আ ফিক্স, তাই সে দোটানায় পড়ে গেল, উভয় সংকটের মধ্যে পড়ে গেল। ইন আ ফিক্স মানে হচ্ছে উভয় সংকটে পড়ে যাওয়া বা একটা হতবুদ্ধি হয়ে যাওয়া। অ্যান্ড ডিড নট নো, এবং জানতো না, হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, কিভাবে এই বিবাদটার মীমাংসা করতে হবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে এলো, অ্যান্ড besought him to give him back his house, এবং তাকে প্রার্থনা করলো বা তার কাছে সে মিনতি করলো, অনুরোধ করলো, অনুনয় করলো, কিসের জন্য? হিম ব্যাক হিজ হাউস, তার বাড়ি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। হিজ হাউস তার ওয়াইফকে, হিজ ওয়াইফ তার ওয়াইফকে ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড হিজ মাদার, এবং তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য কিং, এবং রাজা নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, প্রত্যেকবার কি বলবে এটা বুঝতে না পেরে, পুট হিম অফ দ্য ফলোয়িং ডে, রাজা তাকে পরের দিন এসো বলে পাঠিয়ে দিত। এভরিডে দ্য কিং টেলস হিম, প্রত্যেক দিন রাজা তাকে বলতো, কাম টুমরো, আগামীকালকে এসো। অ্যান্ড এভরিডে ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস উইপিং, এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে সে জায়গাটা ছেড়ে চলে যেত। অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, এবং তার কপাল চাপড়াতে চাপড়াতে সে চলে যেত উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, অর্থাৎ তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে সে চলে যেত, হাই হাই ব্যাপারটা কি হলো, রাজাও আমাকে সমাধান করে দিতে পারছে না। এবং ঠিক তারপরে একটা কথা তোমরা এখানে শুনতে পাবে, হোয়াট আ উইকড ওয়ার্ল্ড দিস ইজ, দেখো ভালো করে দেখো, what a wicked world this is, I am driven away my own house and my fellow was taken the possession। এই যে ব্যাপারটা ভালো করে বোঝো, what a wicked the world this is, কি নিষ্ঠুর এই পৃথিবী, কি দুর্নীতিগ্রস্ত বা কি দুষ্টু এই পৃথিবী, এমনটা বলতে চেয়েছে। এটা কিন্তু খুবই একটা ফেমাস কোটেশন। এই কোটেশনটা কিন্তু লাল বিহারী দের একটা গুরুত্বপূর্ণ এবং ফেমাস কোটেশন। এই কোটেশনটা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো বলছে যে কি দুষ্টু এই পৃথিবী, আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এবং অ্যানাদার ফেলো, অন্য আরেকজন, হ্যাজ টেকেন পসেশন অফ মাই হাউস, আমার বাড়ি দখল করে নিয়েছে। অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং আমার ওয়াইফকেও দখল করে নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এবং এটা কেমন রাজা, হি ডাজ নট ডু জাস্টিস, যে রাজা ন্যায় বিচার করে না। এ কেমন রাজা, এমনটা কিন্তু তার মনের মধ্যে জাগ্রত হয়েছে। সে প্রত্যেকবার যখন রাজা বলেছে তাকে যে তুমি পরের দিন এসো, এই কথাটা শোনার পরে তার এমনটা মনে হয়েছে এবং সে বারবার ফিরে গিয়েছে। তারপরে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, যাচ্ছে আমাদের ছবিটা কিন্তু প্রয়োজন নেই, তোমরা একেবারে গল্পটা খুব সহজভাবে বুঝে যাবে। দেখো কি বলছে, নাও ইট কেম টু পাস, মানে ব্যাপারটা এখন ঘটনাটা এমন যে অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে, যে ব্রাহ্মণটা বেরিয়ে আসতো, এভরিডে প্রত্যেক দিন, ফ্রম দ্য কোর্ট রাজ দরবার থেকে, আউটসাইড দ্য টাউন মানে শহরের বাইরের দিকে যখন বেরিয়ে আসতো, হি পাস্ট এ স্পট, সে একটা জায়গাকে পেরিয়ে যেত, পেরিয়ে চলে যেত, মানে একটা জায়গাকে ছেড়ে চলে যেত, মানে সেই জায়গাটা পেরিয়ে পার করে যেত। অ্যাট হুইচ, যেখানে আ গ্রেট মেনি কাউ বয়েজ ইউজ টু প্লে, যেখানে এক দল, এ গ্রেট মেনি বলতে এখানে বোঝানো হচ্ছে এক বিপুল সংখ্যক, মানে অনেক, কাউ বয়েজ মানে কি, রাখাল ছেলেরা, ইউজ টু প্লে যেখানে খেলা করতো। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডো, তারা তৃণভূমিতে, মিডোজ মানে হচ্ছে তৃণভূমিতে, তাদের যে গরুগুলো ছিল সে গরুগুলোকে চড়তে ছেড়ে দিত, লেট মানে ছেড়ে দিত এখানে। হোয়াইল দে দেমসেলফ, যখন দে দেমসেলফ
মেট টুগেদার, এবং তারা কী করতো, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করত। আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, একটা বড় গাছের তলায় খেলার জন্য তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করত। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা রাজা রাজা খেলা খেলতো, রাজা সাজা কিন্তু খেলা খেলতো, মানে একজন রাজা হতো এরকম। কি বলে দিয়েছে দেখো, ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড দ্য কিং, একজন কিন্তু রাখাল বালক রাজা হিসেবে নির্বাচিত হতো, মানে তাকে রাজা করা হতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজিয়ার, অন্য একজনকে কি করা হতো, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বা ভিজের মানে এখানে কিন্তু বোঝানো হচ্ছে যে ওই যে একজন পরামর্শদাতা, এরকমটা বোঝানো হচ্ছে। অ্যানাদার এ কোটওয়াল, আরেকজনকে বোঝানো হচ্ছে কোটওয়াল। কোটওয়ালটা হচ্ছে তোমার একটা সংস্কৃত শব্দ। এই কোটওয়ালটা আসলে এটা একটা হিন্দি শব্দ। কোতোয়াল মানে হচ্ছে, এই যে কোতোয়াল শব্দটার অর্থ হচ্ছে লিডার অফ কোর্ট বা ফোর্ট, মানে কোনো একটা জায়গার বা কোনো একটা নগরের লিডার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে আমরা দেখব যে কোতোয়াল বলতে তোমার ওই সেনাপতি এরকম কিছু একটা বোঝানো হচ্ছে, অর প্রিফেক্ট অফ দ্য পুলিশ, এবং পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মচারী একজনকে কিন্তু ইলেক্টেড করা হতো। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং অন্য যারা থাকতো তাদেরকে পুলিশ কনস্টেবল হিসেবে কিন্তু সাজানো হতো, তারা সাজতো। এভরিডে, প্রত্যেক দিন, ফর সিভারাল ডেজ, কয়েকদিন ধরে প্রত্যেক দিন টুগেদার একসাথে দে শ দ্য ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণকে মানে দেখছিল, মানে এখানে দেখতো বা দেখছিল, কি দেখছিল দেখো, লক্ষ্য করে দেখো, পাসিং বাই উইপিং, অর্থাৎ কাঁদতে কাঁদতে যেতে কিন্তু দেখতো। প্রত্যেক দিন তারা একসঙ্গে এই ব্রাহ্মণটাকে কাঁদতে কাঁদতে রাজদরবার থেকে বেরিয়ে যেতে দেখতো। ওয়ান ডে, একদিন, দ্য কাউবয় আস্কড হিজ ভিজার, একদিন সে তার পরামর্শদাতাকে জিজ্ঞাসা করলো, ওয়েদার হি নিউ ওয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, সে জানে কি না যে ব্রাহ্মণ কেন প্রতিদিন কান্না করতে করতে বের হয়। অন দ্য ভিজিয়ার নট বিং এবেল টু আনসার, যেহেতু ভিজিয়ার কোনো উত্তর দিতে সক্ষম হয়েছিল না বা উত্তর দিতে পেরেছিল না, দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে পেরেছিল না, দ্য কাউবয় কিং ওয়ার্ডার্ড, রাখাল রাজা কি করেছিল, অর্ডার করেছিল, আদেশ করেছিল, অন অফ হিজ কনস্টেবলস, তার অন্যতম একজন কনস্টেবলকে, টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তার কাছে ব্রাহ্মণকে নিয়ে আসার জন্য। দেখো গল্পটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তোমরা একেবারে রূপকথার যেমন গল্পটা তোমরা ছোটোবেলায় শিখেছিলে, ঠিক সেই ছোটোবেলার শেখা গল্পটা যেন তোমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। তুমি মনে হবে যেন ওই ছোটোবেলার গল্পটা যেন তোমার চোখের সামনে আবারও ভেসে উঠছে, এরকম কোনো একটা গল্প যেন আমরা শুনেছিলাম। তো এই গল্পটাই তোমার চোখের মধ্যে সেই তোমার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। তাই গল্পটাকে খুব মনোযোগ দিয়ে বোঝো। কি বলছে, অন অফ দেম ওয়েন্ট, তাদের মধ্যে একজন গেল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা এক্ষুনি তোমাকে ডেকেছে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিয়ে বলল, হোয়াট ফর, কী জন্য ডেকেছে, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে এলাম, অ্যান্ড হি পুট মি অফ টুমরো, এবং সে তো আমাকে আগামীকাল আসতে বলল। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, কেন সে আমাকে আবার ডাকছে। এবার উত্তরে এই কথাটা শোনার পরে ওই কনস্টেবলের মধ্যে থেকে একজন বলছে, কনস্টেবল বলতে কিন্তু রাখাল বালকের মধ্যে একজন বলছে কি, ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নেট হার্ড কিং, বলছে যে এটা হলো আমাদের রাজা, আমাদের রাখালদের রাজা, মানে রাখালদের মধ্যে থেকে সাজানো রাজা। তাহলে এখানে নেট হার্ড কিং বলতে বোঝানো হয়েছে রাখালের যে পাল, সেই পালের মধ্যে একজন, পালের মধ্যে রাজা, অর্থাৎ রাখালদের রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, অর্থাৎ কনস্টেবলটা প্রত্যুত্তর দিয়ে বলল, আমি বললাম যে একজন তাদের মধ্যেকার একজন কিন্তু বলল এই কথাটা, রাখালদের একজন। ঠিক তারপরে কি বলছে দেখো,
এই লাইনটা আমি দাগ দিয়ে দিয়েছি, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা থেকে কিন্তু তোমাদের একটা 5 মার্কের প্রশ্ন কিন্তু হতে পারে। এখান থেকে যাবতীয় প্রশ্ন কী কী আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে খুব দ্রুত জানিয়ে দেব, শুধু আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা একটু জুড়ে থাকো। বলছে হু ইজ নেথার্ড কিং, রাখাল রাজাকে আক্সড ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো। কাম অ্যান্ড সি, এসো দেখো, ওয়াজ দ্য রিপ্লাই। এরকম উত্তর শোনা গেল যে তুমি এসেই দেখো। দ্য নেথার্ড কিং দেন আক্স দ্য ব্রাহ্মণ, ঠিক তারপরে রাখালদের রাজা বলল ব্রাহ্মণকে, ওয়াই হি এভরিডে, কেন সে প্রত্যেক দিন ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কাঁদতে কাঁদতে চলে যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তারপরে ব্রাহ্মণ তাকে তার দুঃখের গল্পটা বলল, জানো এমনটা 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 আমার সঙ্গে ঘটেছে, রাজা এমনটা এমনটা এরকমটা কিন্তু বলল। দ্য নিট হার্ড কিং, এই রাখালদের রাজা, আফটার হিয়ারিং দ্য হোল, সমস্ত ঘটনা শোনার পরে, সেইড বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি তোমাকে আবার তোমার সমস্ত কিছু ফেরত দেব। অনলি গো টু দ্য কিং, তুমি শুধুমাত্র রাজার কাছে যাও। আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, রাজার কাছে যাও, গিয়ে পারমিশন নিয়ে এসো, অনুমতি নিয়ে এসো আমাকে যাতে তোমার সমস্যাটা সমাধান করতে দেয়। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, ওই দেশের রাজার কাছে গেল। অ্যান্ড বেগড হিজ মেজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নেথার্ড কিং, এবং সে রাজার কাছে গিয়ে অনুরোধ করলো এই কেসটা রাখাল রাজাকে দিয়ে দেওয়ার জন্য। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে সিদ্ধান্ত নিয়েছে যে এই কাজটা সে কী করে দেবে, এই সমস্যাটা সমাধান করে দেবে। দ্য কিং হুম দ্য কেস ওয়াজ গ্রেটলি পাজেলড, বলছে যে রাজা যার কাছে এই কেসটা একটা ধাঁধার মতো ছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন শর্ট, তাকে কিন্তু পারমিশন দিয়ে দেওয়া হলো। ঠিক তারপরে কি, দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, পরের দিন সকালবেলাতে এই ট্রায়ালের জন্য কি করা হয়েছিল, ডাকা হয়েছিল, অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য কিন্তু দিন ধার্য করা হয়েছিল। ঠিক তারপরে দেখো কি বলছে, দ্য নিট হার্ড কিং, অর্থাৎ রাখাল রাজা, হু শ থ্রু দ্য হোল, যে সমস্ত কিছুটাকে বুঝতে পেরেছিল, ব্রট উইথ হিম নেক্সট ডে, পরের দিন তার সাথে করে নিয়ে এসেছিল কি, এ ফায়াল মানে হচ্ছে একটা সরু শিশি, মানে সরু মুখ অলা শিশি, উইথ আ ন্যারো নেক, দেখো বলে দিয়েছে যে সরু শিশি মানে কাঁধ বা আমরা বলতে পারি, নেক মানে তো আমরা জানি ঘাড়, তো সরু ঘাড় বলতে এখানে বোঝানো হয়েছে যে সরু মুখ আওলা শিশি নিয়ে এসেছিল। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার বলতে কারাগারের কথা বোঝানো হচ্ছে, যেন ব্রাহ্মণ অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনকে যেন কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছিল। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস, অর্থাৎ সাক্ষীদের কাছে অনেকক্ষণ সাক্ষীদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে, অ্যান্ড অফ স্পিচ মেকিং, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি করা হয়েছিল, দ্য নিট হার্ড কিং সেড, অর্থাৎ রাখাল রাজা বলল, ওয়েল আই হ্যাভ হার্ড ওয়েল, আমি অনেক শুনে ফেলেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি সমস্যার সমাধান করে দিচ্ছি। হিয়ার ইজ দিস ফাইল, এখানে এই শিশিটা আছে, হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট, যে এই শিশিটার মধ্যে প্রবেশ করতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, declared by the court to be the rightful owner of the house, the little of which is in dispute, the title of which is in dispute, অর্থাৎ ঠিক এমনটা বলছে, কি বলছে, যে এই শিশিটার মধ্যে প্রবেশ করতে পারবে তাকে এই রাজদরবার থেকে ঘোষণা করা হবে যে সে হলো এই যে বিতর্কিত বাড়িটার আসল মালিক। ঠিক তারপর বলছে দেখো, নো লেট মি সি
which of now let me see which of you will enter. ঠিক আছে, এখন আমাকে বলো যে তোমরা কে প্রবেশ করতে পারবে। দ্য ব্রাহ্মণ সেড, প্রকৃত ব্রাহ্মণটা বলল, ইউ আর এ neatherd and your intellect is that of a neatherd. বলছে তুমি হলে একজন রাখাল রাজা আর তোমার বুদ্ধিও কিন্তু রাখাল রাজার মতো, মানে রাজার মতো তোমার বুদ্ধি। what man can enter into such a small file. একটা মানুষ কিভাবে এই শিশিটার মধ্যে প্রবেশ করতে পারে? তুমি তো জানো, তুমি একজন রাখাল রাজা, তোমার বুদ্ধিও রাজার মতো, তুমি তো জানো যে একটা মানুষ কিভাবে এর মধ্যে প্রবেশ করবে। ইফ ইউ ক্যানট এন্টার সেড দ্য neatherd কিং, অর্থাৎ রাখাল রাজা বলল যদি তুমি প্রবেশ করতে না পারো দেন তাহলে ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি কিন্তু এর কিন্তু প্রকৃত মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার, তুমি কি বলছো হে, এরকম করে বলছে যে আপনি কি বলছেন, বা যেহেতু ও ছোট তা বলতে চাইছে এরকম যে তুমি কি বলছো হে স্যার মহাশয়, টু দিস, এসব কি বলছো তুমি। টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণের দিকে ঘুরে অ্যাড্রেসিং হিম, এবং তার দিকে তাকিয়ে বলল ইফ ইউ ক্যান এন্টার ইন টু দ্য ফায়াল, যদি তুমি এই শিশিটার মধ্যে প্রবেশ করতে পারো দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়ার্স, তাহলে এই বাড়িটা, বউটা এবং মাটা তোমার হয়ে যাবে। অফকোর্স আই উইল এন্টার, এবার ওই যে ভূত ব্রাহ্মণটা বলছে নিশ্চিত রূপে আমি এর মধ্যে প্রবেশ করতে পারবো, সেড দ্য ঘোস্ট, অর্থাৎ ভূতটা বলল। তাহলে ভালো করে বোঝো, এখানে ভূত বলতে একটা অলৌকিক একটা কাল্পনিক একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড টু দ্য ওয়ান্ডার অফ অল, এবং ওই কথা বলার সাথে সাথেই টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে অবাক করে দিয়ে হি মেড হিমসেলফ ইনটু আ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে একটা ইনসেক্টের মতো, একটা পতঙ্গের মতো ক্রিয়েচারে নিজেকে বদলে ফেললো। অ্যান্ড এন্টার ইনটু দ্য ফায়াল, এবং ওই যে ফায়ালটা ছিল, ওই যে শিশিটা ছিল, এই শিশিটার মধ্যে প্রবেশ করে গেল। দ্য neatherd কিং ফোর্থ উইথ ক্রুকড আপ, ফোর্থ উইথ বলতে বোঝানো হয়েছে যে ওই রাখাল রাজাটা ফোর্থ উইথ মানে তৎক্ষণাৎই, সাডেনলি, অল অফ আ সাডেন, হঠাৎ, তৎক্ষণাৎই, সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স বলা ভালো, যে সঙ্গে সঙ্গে কর্কড আপ দ্য ফায়াল, ওই যে শিশিটা ছিল ওই শিশিটার মুখটা ছিপি লাগিয়ে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং ঘোস্ট অর্থাৎ ভূতটা আর বেরোতে পারল না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণকে অ্যাড্রেস করে দ্য neatherd কিং সেড, neatherd কিং বা neatherd সিং বলতে পারি, যে এই যে রাখাল রাজাটা বলল থ্রো দিস ফায়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এই ফায়ালটাকে, এই শিশিটাকে সমুদ্রের তলে ফেলে দিয়ে এসো। অ্যান্ড টেক পসেশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার মা, তোমার বউ এবং তোমার বাড়িকে তুমি ফিরিয়ে নাও। দ্য ব্রাহ্মণ ডিড শো, ব্রাহ্মণ ঠিক তেমনই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, এবং অনেক বছর ধরে সে সেখানে বাস করলো। অ্যান্ড বিগট সানস অ্যান্ড ডটার্স, এবং তাদের এক ছেলে এবং মেয়ে হয়েছিল। দেখো সানস বলেছে মানে একাধিক ছেলে এবং একাধিক মেয়ে তাদের হয়েছিল। ঠিক তারপরেই লাল বিহারী দে তার গল্পের ইতি টানছেন ঠিক এই কথাটা বলে, হিয়ার মাই স্টোরি এন্ডেথ, আমার গল্পটি ফুরলো। দ্য নটিয়া থর্ন উইদার্থ এটসেট্রা, নোটে গাছটি মুড়লো, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমরা প্রত্যেকেই জানো যে এমনটা তোমরা ছোটোবেলায় শুনেছো, ঠাকুমার ঝুলি গল্প তো তোমরা শুনেছো যে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, এরকম কথা কিন্তু আমরা ছোটোবেলায় শুনেছি, এবং এগুলো নিয়ে কিন্তু অনেক অ্যানিমেটেড কিন্তু কার্টুন কিন্তু হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, তো তোমরা প্রত্যেকেই দেখেছো। তো বলো গল্পটা তোমরা কেমন বুঝলে? তাহলে এক ব্রাহ্মণের গল্প, এক প্রকৃত এবং এক ঘোস্ট ব্রাহ্মণের গল্প। একটা ঘোস্ট ব্রাহ্মণ একটা প্রকৃত ব্রাহ্মণের বাড়িতে এসে তার বউকে, তার মাকে এবং তার বাড়িকে নিজের বানিয়ে ফেলে,
এবং যখন গোস্ট ব্রাহ্মণের প্রকৃত ব্রাহ্মণটা যখন ফিরে আসে এবং দাবি করে যেটা তার বাড়ি, তখন কিন্তু এটা রাজদরবার পর্যন্ত যায়। রাজদরবারে রাজাও কিন্তু এর সমস্যার সমাধান করে দিতে পারে না, কিন্তু রাজা দুজনকে যেহেতু দেখে, তাই অবশেষে একটা বালক, একটা রাখাল বালক এই সমস্যার সমাধান কিন্তু করে দেয়। ঠিক তারপরেই গল্পের ইতি টানছেন, যেন মনে হলো যেন গল্পটা থেকে গেল, গল্পটা যেন শেষ হলো না, গল্পটা যেন শেষ হইল না শেষ, এমন একটা পরিস্থিতি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।